আপনার বয়স যদি 40 পেরিয়ে থাকে তাহলে এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আজ থেকে না, এখন থেকেই। গবেষণা বলছে 40 বছর বয়সে পৌঁছানোর আগেই আমাদের মধ্যে প্রায় অর্ধেক মানুষের ধমনীতে কোলেস্টেরলের স্তর জমা শুরু হয়। কোনো ব্যথা নেই, কোনো সংকেত নেই, শরীরের ভেতরে চুপচাপ একটা বিপদ তৈরি হচ্ছে। আর সবচেয়ে বড় ভুল হয় যেটা যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা ভাবি যে কোলেস্টেরল হলো আসল শত্রু, কিন্তু না, কোলেস্টেরল আসলে সমস্যার কারণ না, সে একটা উপসর্গ মাত্র। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ 12টি আসল কারণ, যেগুলো আমাদের ধমনী ধীরে ধীরে মানে যে কারণগুলোর কারণে আমাদের ধমনী বা আর্টারিগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, এবং তারপর দেখাবো কিভাবে প্রাকৃতিক উপায়ে শরীর নিজেই নিজেকে রিসেট করতে পারে, হ্যাঁ, বা ঠিক করতে পারে। তো শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে যে তথ্যটি দেব সেটা বেশিরভাগ মানুষই জানে না। আমি ডাক্তার এআরএম জামিল, আমি ফাংশনাল মেডিসিন নিয়ে কাজ করি। মানে শুধু রোগের উপসর্গ দেখি না, চেষ্টা করি রোগের মূল কারণটাকে ফাইন্ড আউট করার। তো আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এমন সব তথ্য বা স্বাস্থ্য তথ্য নিয়ে আসি যেগুলো সাধারণত আমরা ডাক্তারের চেম্বারে বসে শুনি না, কিন্তু জানাটা খুবই জরুরি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা যারা ফেসবুকে দেখছেন ফলো করে রাখুন। তাহলে যখনই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমি শেয়ার করব তখনই আপনারা সেটা জানতে পারবেন। এটা হতে পারে আপনার জীবন বদলানোর শুরু। তো চলুন দেরি না করে শুরু করি। তো মূল কথা হচ্ছে যে ধমনীর যে ব্লক বা আর্টারিতে যে ব্লক হয়, বা হার্টের আর্টারিতে যে ব্লক হয় সেটা আসলে কি। তো প্রতিদিন আমাদের হৃৎপিণ্ড প্রায় 1 লক্ষ বার পাম্প করে। প্রতিটি পাম্পে রক্ত ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় প্রচন্ড চাপে। তো এই চাপ যদি ঠিকমতো সামলানো না যায় তাহলে ধমনীর ভেতরে দেয়ালে ক্ষত তৈরি হয়। তো সেখানে কোলেস্টেরল, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি জমতে থাকে, এবং একসময় সেটা শক্ত প্লেকে পরিণত হয়। ফলে ধমনী শুরু হয়ে যায়, রক্ত চলাচল কমে যায় এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়। কিন্তু এই পুরো প্রক্রিয়ার পেছনে আসলে দোষী কোলেস্টেরল না। আসুন দেখি আসল কারণগুলো কি কি। তো প্রথম যে কারণটি বলবো সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের অভাব। আমাদের ধমনীর ভেতরের কোষগুলো একটি বিশেষ গ্যাস তৈরি করে, সেটা নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। তো এই গ্যাস ধমনীকে প্রশস্ত এবং নমনীয় রাখতে সাহায্য করে, যাতে রক্ত অনায়াসে এর ভিতর দিয়ে বয়ে যেতে পারে। তো সমস্যা হলো বয়স বাড়ার সাথে সাথে এই গ্যাসের উৎপাদন কমে যায়। তখন রক্তের প্রবাহের চাপে ধমনীর দেয়ালে মাইক্রো ড্যামেজ তৈরি হয়। তো সেই জায়গাগুলোতে কোলেস্টেরল আটকে যায়, ঠিক যেমন ভাবে ক্ষতস্থানে আমরা ব্যান্ডেজ লাগাই। কোলেস্টেরল আসলে একটা সিমটম, কারণ না। তাহলে কেন এই নাইট্রিক অক্সাইড কমে যায়? এর সবচেয়ে বড় কারণ হলো রক্তে অতিরিক্ত চিনির উপস্থিতি। পরোক্ষভাবে চিনি এবং ইনসুলিন দুইটি যখন রক্তে বেড়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তাহলে দ্বিতীয় কারণটি হচ্ছে রক্তের অতিরিক্ত চিনি বা রিফাইন্ড কার্বোহাইড্রেটের উপস্থিতি। তো যখনই আপনি রিফাইন্ড কার্বোহাইড্রেট বা পরিশোধিত শর্করা বা প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট খান, যেমন সাদা ভাত, ময়দার রুটি, আটা দিয়ে তৈরি প্রস্তুত খাবার যেমন বিস্কুট, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, পাস্তা, নুডলস, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, যেটি হোক, সেগুলো দ্রুত রক্তে শর্করায় বা গ্লুকোজে রূপান্তরিত হয়। এই অতিরিক্ত শর্করা ধমনীর দেয়ালে প্রোটিনের সাথে আটকে যায়, কোষের ক্ষতি করে এবং নাইট্রিক অক্সাইড তৈরির ক্ষমতা নষ্ট করে। তো এই জন্যই আমাদের জাঙ্ক ফুড খেলে আমাদের রক্তচাপ বেড়ে যায়। তো তৃতীয় যে কারণটি বলবো সেটা হচ্ছে ফ্রুক্টোজ, বিশেষত হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। মানে সব চিনির মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো ফ্রুক্টোজ। এটা সাধারণত চিনির থেকে 10 গুণ বেশি ক্ষতিকারক। এটি রক্তের প্রোটিনের সাথে দ্রুত আঠালো যৌগ তৈরি করে। তো বাজারে যেসব কোল্ড ড্রিঙ্কস, সস, প্যাকেটজাত খাবার, বেকারি আইটেম পাওয়া যায় সেগুলোতে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে, কারণ এটি সস্তা। একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ফলের ফ্রুক্টোজ কিন্তু ততটা ক্ষতিকারক না, কারণ ফলে ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ধীরে ধীরে শোষণ করতে সাহায্য করে। কিন্তু ফলের জুস সেটা এড়িয়ে চলতে হবে, কারণ ওটা কার্যত চিনির পানি। তো 4 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে প্রক্রিয়াজাত খাবার এবং ক্ষতিকারক কোলেস্টেরল। তো অনেকে ভাবেন ডিম বা মাংস থেকে কোলেস্টেরল আসে বলে ধমনী বন্ধ হয়ে যায় বা এর মধ্যে প্লাক জমে, কিন্তু গবেষণা বলছে অন্য কথা। আসলে অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে লিভার সেটাকে একটি বিশেষ ধরনের চর্বিতে রূপান্তরিত করে, যেটা ছোট, আঠালো এবং ধমনীর দেয়ালে ঢুকে যাওয়ার প্রবণতা অনেক বেশি। আর অ্যালকোহল, যারা অ্যালকোহলে আসক্ত তাদের রক্তের চর্বির অনেক বেশি বাড়িয়ে দেয় এই অ্যালকোহল, এবং নাইট্রিক অক্সাইড কমিয়ে ফেলে। তো 5 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্যালসিফিকেশন। বছরের পর বছর ধরে এই ক্ষতি হতে থাকলে শরীর একটা দীর্ঘস্থায়ী প্রদাহের মধ্যে চলে যায়। তো এই প্রদাহের কারণে ধমনীর ভেতরের কোষগুলো পরিবর্তিত হয়ে যায় বা আমাদের হাড় বা বোন তৈরির যে কোষের মতো আচরণ তৈরি করে। ফলে জমে থাকা কোলেস্টেরল এবং স্কার টিস্যু ধীরে ধীরে মানে সিমেন্টের মতো শক্ত হয়ে যায় এবং ধমনীর স্থিতিস্থাপকতা হারায়, রক্তচাপ বেড়ে যায়। অর্থাৎ আমাদের আর্টারিগুলো সিমেন্টের মতো শক্ত, পাইপের মতো হয়ে যেতে থাকে। তো 6 নম্বর যে কারণটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং একটা আনকমন, সেটা হচ্ছে মাড়ির ব্যাকটেরিয়া। তো এটা শুনে অনেকে অবাক হতে পারেন যে গবেষণায় দেখা গেছে যে আমাদের দাঁতের মাড়ি বা দাঁতের মধ্যে যে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে, যেটা অনেক সময় দাঁতের ভিতরে বা মাড়ির ভিতরে যে রক্তনালী আছে সেখানে প্রবেশ করে এবং সেই রক্তনালী দিয়ে হার্টে পৌঁছে যায়, এবং হার্টের রক্তনালীতে সে প্লাক তৈরি করতে পারে। তাই দাঁতের এবং মাড়ির যত্ন নিতে হবে নিয়মিত। মুখের স্বাস্থ্য মানে শুধু দাঁতের সৌন্দর্য না, এটা আপনার হার্টের সুরক্ষার সাথেও সম্পর্কিত। তো 7 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ওমেগা 6
তেলের আধিক্য। তো ভেজিটেবল অয়েল, ভাজা পোড়া খাবার, প্যাকেটজাত স্ন্যাক্স এগুলোতে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে। তো এটা বেশি হলে লিভার এক বিশেষ ধরনের চর্বি কণা তৈরি করে যা রক্তকে ঘন ও আঠালো করে। এর ফলে আর্টারির মধ্যে প্ল্যাক হওয়ার ঝুঁকি তৈরি করে। আর 8 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী স্ট্রেস এবং ঘুমের অভাব। এটা আমরা প্রায় উপেক্ষা করি, কিন্তু এটা অনেক বড় বিষয়। তো গবেষণা দেখা গেছে অধিকাংশ মানুষ ঘুমের অভাবে যদি ভালো মতো না ঘুমাতে পারে তাহলে পরের দিন তার ব্লাডে কর্টিসল লেভেলের মাত্রা 45% পর্যন্ত বেড়ে যায়। তো কর্টিসল হলো শরীরের প্রধান স্ট্রেস হরমোন। এটা দীর্ঘদিন ধরে যদি আপনার ব্লাডে বেশি থাকে, তখন রক্তচাপ বেড়ে যায়, শরীরে মানে রক্তের শর্করা বেড়ে যায় এবং ধমনীর ভেতরের দেয়ালগুলো ক্রমশ ইনজুরি হতে থাকে, দুর্বল হতে থাকে। তো রাত জাগা, টেনশন, অতিরিক্ত কাজের চাপ এগুলো হচ্ছে কর্টিসল বেড়ে যায় এবং এটা পরোক্ষভাবে হার্টের সাইলেন্ট কিলার হিসেবে মানে অবতীর্ণ হয়। তো 9 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং ক্যালসিফিকেশন। তো অনেকে আমরা কথায় কথায় মুড়ি মুরগির মতো ক্যালসিয়াম খাই, তো শরীরে একটু ব্যথা হচ্ছে, ওষুধের দোকানে গেলে ওষুধ দোকানদার বলে আপনি ক্যালসিয়ামের ঘাটতি। ইভেন অনেক ডাক্তাররাও ক্যালসিয়াম দিয়ে দিচ্ছেন, কিন্তু বিষয়টা বুঝতে হবে যে আমরা সাধারণত ক্যালসিয়াম কার্বনেট জাতীয় যে সাপ্লিমেন্ট গুলো, এগুলো কিন্তু খুব মারাত্মক। এটা হচ্ছে সিমেন্টের মতো। তো এগুলো খেলে ধমনীতে যে প্ল্যাক জমে সেটা প্রথমে নরম থাকে, কিন্তু যখন তাতে ক্যালসিয়াম ঢুকে পড়ে তখন সেটা শক্ত হয়ে যায়, সিমেন্টের মতো হয়ে যায়। তো ক্যালসিয়াম কার্বনেট সাপ্লিমেন্টটা এটা অনেকটা চুনের মতো, তো এটা শরীর ঠিক মতো প্রক্রিয়া করতে পারে না। তো এটা ধমনীতে বা আর্টারির মধ্যে এসে ক্যালসিয়াম জমে সিমেন্টের মতো শক্ত করে ফেলে, মানে ভিতরে যে প্লাকটা জমে থাকে তার সাথে ক্যালসিয়াম গুলো এসে সিমেন্টের মতো শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলেই ওর যে আর্টারির যে ওয়ালের যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি সেটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, সেটা তখন ক্র্যাক হয়, ফেটে যায়, তখন সেটা আরো বড় বড় ব্লক তৈরি করতে সাহায্য করে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট সাপ্লিমেন্ট শরীর ঠিক মতো প্রক্রিয়া করতে পারে না, তো এটা ধমনীতে ক্যালসিয়াম জমার ঝুঁকি বাড়ায়। তো আমার পরামর্শ হচ্ছে যে বিভিন্ন পনির, চিজ, সবজি থেকে বা বিভিন্ন ফ্রুটস থেকে আপনি ক্যালসিয়াম নিন, শাক থেকে ক্যালসিয়াম নিন, মোরিঙ্গা আছে এখানে ক্যালসিয়াম নিন, তো সেটা অনেক বেশি আপনার ক্যালসিয়াম ন্যাচারাল সাপোর্ট দিবে। তো 10 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ভিটামিন K2 এবং ম্যাগনেসিয়ামের অভাব। তো ভিটামিন K2 এর কাজ হচ্ছে ক্যালসিয়ামকে ঠিক জায়গায় পাঠিয়ে দেওয়া, অর্থাৎ যেখানে ক্যালসিয়াম থাকার কথা আপনার দাঁতে এবং হাড়ে। তো যদি K2 এর অভাব হয় তাহলে ক্যালসিয়াম রক্তের নালীর মধ্যে থেকে যায় এবং ওই যেটা বললাম যে রক্তনালীর মধ্যে জমে থেকে সিমেন্টের মতো শক্ত করে ফেলে। আর ম্যাগনেসিয়াম ধমনীর পেশিকে, যেটা আমাদের ধমনীর যে পেশিগুলো আছে, ধমনীর ভিতরে যে কিছু মাসেল আছে, স্মুথ মাসেল, সেগুলোকে শিথিল রাখে এবং ক্যালসিয়াম ক্রিস্টাল তৈরি হতে দেয় না। তো বিশ্বের 50%-এর বেশি মানুষ ম্যাগনেসিয়াম ঘাটতিতে ভুগছেন। তা আপনি কি সেই দলে আছেন নাকি? তো সেটা নিজেকে কোশ্চেন করতে হবে এবং ম্যাগনেসিয়াম নিয়ে আমি কিছু ভিডিও করেছি, সেটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে ম্যাগনেসিয়াম ঘাটতির লক্ষণগুলো আপনার মধ্যে আছে কিনা। তো 11 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে পটাশিয়ামের অভাব। পটাশিয়াম ধমনীর পেশিকে প্রতিটি হৃদস্পন্দনের পর শিথিল হতে সাহায্য করে। এর অভাব হলে ধমনী সংকুচিত থাকে, রক্তচাপ বাড়ে এবং নাইট্রিক অক্সাইড সিগন্যালিং কমে যায়। চিনি ও প্রক্রিয়াজাত খাবার খেলে পটাশিয়াম দ্রুত কমে যায়, তখন অনেকে বুক ধরফর করে, অস্থিরতা লাগে, অনেকের প্রেশার ড্রপ করে, এই যাতে সমস্যা হয়। শেষ যে কারণটি বলবো সেটা হচ্ছে গাট ডিসবায়োসিস, অর্থাৎ পেটের মধ্যে খারাপ এবং ভালো ব্যাকটেরিয়ার অসামঞ্জস্যতা। তা আমাদের অন্তরে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাস আছে, তো জাঙ্ক ফুড, অ্যালকোহল, অ্যান্টিবায়োটিক, কৃত্রিম মিষ্টি, এই ভারসাম্যগুলো নষ্ট করে দেয়। তখন কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেড়ে যায় এবং TMAO নামক একটি যৌগ তৈরি করে যা ধমনীতে প্লেগ জমার গতি বাড়িয়ে দেয়। তাহলে এখন আসি আমরা সমাধান। এতক্ষণ আমরা কারণগুলো জানলাম যে কি কারণে আমাদের আর্টারির মধ্যে প্লাগগুলো জমে। তো সমাধান হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে একটা ভালো খবর, সেটা হচ্ছে আমাদের শরীর নিজেই এই ধমনী পরিষ্কার করার ক্ষমতা রাখে। তো গবেষণা বলছে আমাদের শরীরের নিজস্ব একটা সিস্টেম আছে যা ধমনী মেরামত করতে এবং অতিরিক্ত কোলেস্টেরল বের করে দিতে পারে। আমাদের শুধু সেই সিস্টেমকে সাহায্য করতে হবে। আমরা ফাংশন মেডিসিন চিকিৎসকরা শুধু সিস্টেমকে সাহায্য করি, সাপোর্ট দেই এবং ডুজ অ্যান্ড ডোন্ট, অর্থাৎ কি করবেন কি করবেন না সেই ইনফরমেশনটা দিই। শরীর নিজেই ক্লিয়ারেন্স গুলো বা শরীর নিজের রক্তনালীগুলো পরিষ্কার করে ফেলে। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড বাড়াইতে হবে। তো নাইট্রিক অক্সাইড হচ্ছে শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি সাহায্য করে কিছু অ্যামাইনো অ্যাসিড, যেমন আর্জিনিন, সিট্রুলিন, নাইট্রেট। তো এগুলো সবচেয়ে ভালো প্রাকৃতিক উৎস হচ্ছে যে বিট, সেলারি, তরমুজের সাদা অংশ বা তরমুজের বিচি, রসুন, আরগুলা শাক, বাঁধাকপি, মূলা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকো পাউডার। এছাড়া সূর্যের আলোতে থাকতে হবে 10 থেকে 15 মিনিট প্রতিদিন। ইনফ্রারেড রশ্মি যেটা আছে এটা নাইট্রিক অক্সাইড বাড়ায় এবং ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে এবং যেটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি খাবার, ইনফ্লামেটরি ভিটামিন। 2 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম নিতে হবে। তো ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার প্রতিদিন খেতে হবে, যেমন অ্যাভোকাডো, কুমড়োর বিচি, নদীর রুই মাছ বা স্যামন মাছ, পালং শাক, আরগুলো, তারপরে কাঠবাদাম, কোকো পাউডার, চীনা বাদামের মাখন, এটা হতে পারে। সাপ্লিমেন্ট নিতে চাইলে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট বা থিওনেট নেওয়া ভালো। সস্তা ম্যাগনেসিয়াম অক্সাইড আপনি এড়িয়ে চলতে হবে, ঠিক আছে, কারণ এগুলো শরীর ঠিক মতো অ্যাবজর্পশন করতে পারে না। 3 নম্বর যে ধাপ সেটা হচ্ছে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট সিস্টেমকে সক্রিয় করতে হবে। তো শরীরের একটি প্রাকৃতিক সিস্টেম আছে যেটার নাম হচ্ছে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট।
অর্থাৎ যা ধমনী থেকে কোলেস্টেরল বের করে লিভারে পাঠিয়ে দিবে। তো প্রকৃতি মানে আপনার এটার জন্য আপনাকে প্রতিদিন হাঁটতে হবে এবং অক্সিজেন গ্রহণ করতে হবে, ভালো ভালো ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, প্রকৃতির মধ্যে হাঁটতে হবে, মিনিমাম আধা ঘন্টা প্রতিদিন ভালোভাবে হাঁটতে হবে। তাহলে এটা করলে এই সিস্টেম অ্যাক্টিভেট হয়। এছাড়া ভিটামিন B3 যেটা নাম হচ্ছে নিয়াসিন, সেটা ধমনীর কোষ থেকে কোলেস্টেরল বের করতে সাহায্য করে। তো নিয়াসিন সমৃদ্ধ খাবারের মধ্যে হচ্ছে গরুর কলিজা আছে, টার্কি আছে, নিউট্রিশনাল লিস্ট আছে, পোর্টোবেলা মাশরুম আছে। তো এটা পাওয়া যায়। এছাড়া ভালো সাপ্লিমেন্ট হিসেবেও নেওয়া যেতে পারে কিছুটা সময়। 4 নাম্বার ধাপ হচ্ছে ভিটামিন K2। তো ভিটামিন K2 ধমনীর দেয়াল থেকে ক্যালসিয়াম সরিয়ে সোজা হাড়ে এবং দাঁতে পাঠায়। তো দৈনিক আমাদের 100 থেকে 200 মাইক্রোগ্রাম ভিটামিন K2 দরকার। তো এটা ভিটামিন ডি এর সাথে সম্পর্কিত। খাবার থেকে পেতে চাইলে আপনি ন্যাটো বা ফার্মেন্টেড সয়াবিন থেকে পাওয়া যায়, এটাকে ন্যাটো বলে, জাপানিরা প্রচুর খায়। পুরনো পনির, ঘি, কলিজা এগুলোর মধ্যে পর্যাপ্ত ভিটামিন K2 আছে। এছাড়া সাপ্লিমেন্ট হিসেবে নেওয়া যেতে পারে, তবে MK7 ভ্যারাইটি নিতে হবে। 5 নম্বর ধাপ এটা হচ্ছে বাইল সল্ট এবং তিতা জাতীয় খাবার। লিভার অতিরিক্ত কোলেস্টেরলকে বাইলে রূপান্তর করে, মানে এবং টয়লেটের মাধ্যমে বের করে দেয়। কিন্তু বাইলের প্রবাহ বা পিত্তের প্রবাহ যদি কমে যায় তাহলে কোলেস্টেরল আবার রক্তে ফিরে আসে। তাহলে তিতা জাতীয় খাবার বাইলের প্রবাহ বাড়ায় এবং লেবু, আরগুলা, চিরতা, মূলা, কালো মেঘ এই জাতীয় খাবারগুলো বা খাবারের পরে কিছু বাইল সল্ট যেমন টাটকা সাপ্লিমেন্ট সেগুলো নেওয়া যেতে পারে। এটা ইম্পর্টেন্ট। 6 নম্বর ধাপ হচ্ছে আমাদের প্রদাহ কমাতে হবে। তো সবকিছু শেষে ধমনীকে সুস্থ রাখার জন্য সবচেয়ে জরুরি হলো প্রদাহ কমানো। তো এজেড গার্লিক এক্সট্রাক্ট এটা খুব ভালো প্রদাহ কমাতে সাহায্য করে, অর্থাৎ ফার্মেন্টেড রসুন থেকে তৈরি একটা সাপ্লিমেন্ট, এটা প্রদাহ কমায় এবং ধমনীতে ক্যালসিয়াম জমা যেটা হয় সেটা কমাতে সাহায্য করে। ভিটামিন সি খুব ভালো আমাদের দরকার। ভিটামিন সি আমাদের মাড়ি এবং মাড়ির স্বাস্থ্য এবং দাঁতে ধমনীর ভিতরে ব্যাকটেরিয়ার সংক্রমণ কমাতে সাহায্য করে। ভালো উৎস আমরা জানি আমলকি, বেল পেপার, বাঁধাকপি, সাউরক্রুট, বিভিন্ন শাক, লেবু এগুলো। আর ওমেগা 3 আমাদের বাড়াতে হবে। এটার জন্য আমাদের ফিশ অয়েল, আর্কটিক মাছের তেল, সামুদ্রিক মাছের তেল, স্যামন মাছের তেল, ম্যাকারেল, ইলিশ মাছের তেল, এগুলো খুব ইম্পর্টেন্ট। সপ্তাহে 1-2 বার ভালোভাবে খেতে হবে বা ভালো সাপ্লিমেন্টও নেওয়া যেতে পারে। আর সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট হচ্ছে, সবচেয়ে সস্তা এবং খুবই গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট বা মানে পরামর্শ হচ্ছে ভালো ঘুম। তো গভীর ঘুমের সময় শরীরের মধ্যে প্রদাহ কমে আসে, রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে, ধমনীর মেরামত হয়। মানে মাত্র 1 ঘন্টা বেশি ঘুমালেও আপনার স্ট্রেস হরমোন অনেক কমে আসে। সুতরাং ভালো ঘুমের মধ্যে আপনার শরীর কিন্তু রিপেয়ার হতে থাকে। তো ঘুমটা খুবই খুবই জরুরি। তো আজকে আমরা জানলাম ধমনী ব্লকের আসল কারণ কোলেস্টেরল নয়, নাইট্রিক অক্সাইডের অভাব, অতিরিক্ত চিনি, প্রদাহ, ঘুমের অভাব, পুষ্টির ঘাটতি, এগুলি আসল সমস্যা। তো ভালো খবর হলো এগুলো সব প্রাকৃতিকভাবে সমাধান করা সম্ভব। শুধু দরকার সচেতনতা এবং সঠিক পদক্ষেপ, সঠিক গাইডলাইন। তো এই ভিডিওটি আপনার কোনো কাজে আসলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার পরিবার ও বন্ধুরা যেন এই তথ্যটি জানে, সুতরাং তাদের মাঝে যত দ্রুত সম্ভব, যত বেশি সম্ভব ছড়িয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন এর মধ্যে কোন কারণটা, অনেকগুলো কারণ বললাম, প্রায় 12টা কারণ বললাম, কোন কারণটা আপনার মধ্যে আছে বা কোন কারণটা আপনার কাছে চমকপ্রদ লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন, যেন প্রত্যেকটা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।